হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে সর্বস্তরের শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। সবসময় আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা। এই পাওনার জন্য আন্দোলন না করতে হয়, দায় চাপানোর যে রাজনীতি সেটির যেন অবসান ঘটে, দেশটা যেন উন্নত হয়, দেশের মানুষরা যেন ভালো থাকে। একটা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করতে পারে। জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। সারা দেশে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ডিসপ্লে, রণাঙ্গনের জাহাজ ও সমরাস্ত্র প্রদর্শনী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট বললেন মির্জা ফখরুল। ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। নারীর টানে বাড়ির পানে নগরবাসী, সময়মতো ট্রেন ছাড়াই স্বস্তি। সড়ক পথে বাড়ছে ভিড়, কালোবাজারি ও টিকিট সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনকে শেষ বিদায়, ছায়ানট প্রাঙ্গণে ফুলের শ্রদ্ধা, মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। যথাযোগ্য মর্যাদা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়ক ৭১ বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও জানান তারা। সেই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শাহিনুর রহমান ও মোবারক হোসেনের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। পূব আকাশের রক্তিম প্রভাতে যোগ হয় রূপালী আলো। বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। ৭১ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। এ সময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা কখনোই প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। বারবার আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে। বাংলাদেশের নাগরিকের যে 5টি মৌলিক চাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। কেউ বৈষম্য হবে না, ছোট বড় সব রাজনৈতিক দলগুলো আমরা চাই মিলেমিশে কাজ করতে। বিপ্লব ও ইতিবাচক সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও ছিল জোরালো। সবসময় আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা, এবং আমি আশা করব যে অতি দ্রুত রাষ্ট্র আমাদের সেই নিরাপত্তার দায়িত্বটুকু নিবেন। যে দেশে আমরা শিশুরা নিরাপদে থাকতে পারি, এরকম বাংলাদেশ চাই। স্বাধীনতার 5 দশক পেরুনো বাংলার অর্জন কোনো অংশে কম নয়। বাঙালির অগ্রযাত্রা দুর্বার নিঃসন্দেহে, তবু এখনও পিছু ছাড়েনি অশুভ শক্তি। সব প্রতিকূলতার নাগপাশ ছিন্ন করবেই বাঙালি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন অন্ততপক্ষে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী যে বাংলাদেশের কথা আমরা বলছি সেটি যেন আমরা তাদেরকে উপহার দিয়ে যেতে পারি। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়। শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্যতা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নও ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। প্রত্যেকটা মানুষ যাতে একটা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করতে পারে, তার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান শিক্ষাবিদদের।
জুলাই আগস্টে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতার বিপ্লব। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিপ্লবের এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে গেলে স্বাধীনতার এই অর্জন আরও সমৃদ্ধ হবে। যে স্বপ্নে বিভোর হয়ে ৭১-এ বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই স্বাধীনতার পূর্ণতা পাবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, সাভার, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা। রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা, বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনেই। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর ৫টা ৫৫ পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪। বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। জনগণকে আস্থায় যদি আনতে হয়, তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে, সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা ৭১কে খাটো করে দেখাতে চায়। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। এমন সময় যদি কখনো আসে
জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, শোষণ থেকে মুক্তির পথ দেখিয়েছে গণ অভ্যুত্থান, তাই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, তাদেরকে আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। ৭১ থেকে ২৪ পর্যন্ত আমাদের মানুষেরা যে কারণে লড়াই করেছে, যে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ১বিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান আমরা তৈরি করতে পারবো। আমরা যতটুকু ঐক্যমত হতে পারছি তার অনেকগুলি হয়তো নির্বাচনের আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে সেটা করা সম্ভব। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সংকট মোকাবেলায় নির্বাচনই একমাত্র পথ মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় যেতে নয় বরং জাতির স্বার্থে ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনের কথা বলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শেরে বাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মী। মিছিল নিয়ে প্রবেশ করেন সমাধিস্থলে। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা ও মুক্তিযুদ্ধে বীরত্ব গাথা অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জেলায় জেলায় নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাথা। এদিকে ৩ পার্বত্য জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি ইউপিডিএফ ও জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদের।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে শহীদ বেদি ও শহীদ মিনারে। দলে দলে উপস্থিত হয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও। আমরা সকলেই জুলাই এবং আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই একযোগে কাজ করব। আমার দেশকে যেভাবে সুন্দর করে গড়ে নিয়ে যেতে হয় সেভাবে গড়ে নিয়ে যাব আমরা। আগামী ভবিষ্যতে যেন একটা সুন্দর, শ্রেষ্ঠ এবং শান্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি আমরা। শহীদের রক্ত যাতে বৃথা না যায় এবং তাদের রক্তের বিনিময়ে যাতে আমাদের একটা বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে ওঠে। ৭১ পরবর্তী ২৪-এর গণ অভ্যুত্থানকেও ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠলেই কেবল স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে জাতি। ন্যায় বিচার এবং দারিদ্র বিমোচন, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণে আমরা প্রত্যাশা করি। মানুষ যতক্ষণ পর্যন্ত এই দেশ পরিবর্তন না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই দেশ স্বাধীনতার স্বাদ কখনো পাইত নাই। ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান স্বাধীনতা দিবস। শহীদ স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সংগঠন। তবে এসব কর্মসূচিতে দেখা যায়নি ইউপিডিএফ এর প্রসিত ও সন্তুলারমার গ্রুপ এবং জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে। এদিকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনের সংগ্রাম আর মাথা নত না করার ইতিহাস তুলে ধরা হয় শারীরিক কসরতে। অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ডিসপ্লের মাধ্যমে তাদের আদর্শ, দেশপ্রেম ও স্বাধিকার আন্দোলনের গৌরবগাথা তুলে ধরা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বস্তরের জন্য উন্মুক্ত করা হয়েছে। সে খবর জানবো। খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল এবং বরিশালের কীর্তনখোলা নদীতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাব সজলের কাছে। এখন আগের চেয়ে অনেক বেশি আত্মনির্ভরশীল, আর সেই প্রমাণই আজ আমাদের সামনে বানৌজা অপরাজয়া। আজকে বাংলাদেশ নৌবাহিনীর যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে তৈরি 2013 সালে খুলনা শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়। যে প্রথম যে 5টি পেট্রোল ক্রাফট রয়েছে তার মধ্যে এটি অন্যতম এবং 2013 সালে এটি বানৌজার যে চট্টগ্রাম নৌ বন্দরটি রয়েছে সেখানে কিন্তু এটি যুক্ত হয় এবং অত্যাধুনিক যে বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধজাহাজটি সেটি কিন্তু আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এটি শুধুমাত্র প্রশিক্ষণ বা টহলের জন্য নয়, বরং উপকূলীয় নিরাপত্তা, চোরাচালান রোধ, সমুদ্র সীমা রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যুদ্ধজাহাজটিতে রয়েছে 37 মিলিমিটার ডাবল ব্যারেল গান। এছাড়া সমুদ্রে এটি 360 ডিগ্রি কভার করে যুদ্ধ করতে সক্ষম। এছাড়া জাহাজটি সম্পর্কে যদি আরো একটু বলা যায়, যে জাহাজটিতে 4টি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এছাড়া আজকের এই বিশেষ দিনে যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে কিন্তু এই জাহাজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে সামরিক শক্তি সেটি যেমন জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারছে, পাশাপাশি নৌবাহিনীর যে সক্ষমতা সেটাই কিন্তু জানান দিচ্ছে। সব মিলে বলা যায় যে আজকে কিন্তু এই সাধারণ মানুষের জন্য এই নৌবাহিনীর জাহাজটি মুক্ত করা হয়েছে। এই জাহাজে কিন্তু 5 জন কর্মকর্তা, পাশাপাশি 100-র অধিক কিন্তু যারা নৌবাহিনীর সদস্য রয়েছেন তারাও থাকতে পারেন। বিশেষ করে খুলনার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন সময় দেখা যায় যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশে যে অনুপ্রবেশকারী রোধ, বিশেষ করে বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে ক্রাইসিস মোমেন্ট থাকে, সেখানে কিন্তু উদ্ধার অভিযানেও কিন্তু এই জাহাজগুলো বিশেষ ভূমিকা পালন করে
থাকে। বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের সামরিক শক্তিগুলো, নৌবাহিনীর এই সকল জাহাজগুলো কিন্তু তারা দেখতে পারেন না। আজ কিন্তু এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু সাধারণ মানুষের জন্য এই জাহাজটি উন্মুক্ত করা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে এসে তারা কিন্তু জাহাজগুলো দেখছেন, তাদের কিন্তু ভালো লাগাগুলো কিন্তু প্রকাশ করছেন। এই আজকের এই আয়োজন শুধু আমাদের নৌবাহিনীর সামরিক শক্তি নয়, এটি আমাদের যে স্বাধীনতা অর্জনের মূল্যকেও কিন্তু স্মরণ করিয়ে দেয়। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বানানো যে এই যে কার্যক্রম। এখন আমরা যাব যে বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে যথারীতি বরিশালে প্রতি বছরের মতোই এবছরও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দুপুর 12টায় বরিশালে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্কের যে ঘাটটি রয়েছে সেই ঘাটে এই মুহূর্তে জাহাজটি রয়েছে। এখানে যে কেউ আসলেই এই জাহাজটি, যুদ্ধ জাহাজটি দেখতে পাচ্ছে। এটি চলবে বিকেল 4টা পর্যন্ত এবং এই জাহাজের যারা রয়েছেন, নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন যে বাংলাদেশ যে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করবার জন্য অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে, বাংলাদেশ যে সক্ষম সেই জানানটি দেওয়া। এবং যেহেতু আসলে সাধারণ মানুষ, বিশেষ করে বরিশালের এই অঞ্চলের মানুষ যুদ্ধজাহাজ দেখার সুযোগটি পান না, এই জাহাজটি খুলনা থেকে এসেছে। জাহাজটির নাম হচ্ছে পদ্মা। এটি খুলনা থেকে এসেছে, গতকালকে এসেছে। আজকে দিনভর এটি বরিশালবাসীর জন্য উন্মুক্ত রয়েছে। আগামীকালকে এই জাহাজটি চলে যাবে। সেজন্য প্রতি বছর দেখি যে মানুষের আলাদা একটি আবেদন থাকে, মানুষের একটি, যারা দর্শনার্থী রয়েছে তাদের একটি চাহিদা থাকে যুদ্ধ জাহাজটি দেখবার জন্য। বছরের এই দিনগুলোতে, বিশেষ করে স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস কিংবা সশস্ত্র বাহিনী দিবসগুলোতে এই জাহাজটি উন্মুক্ত করা হয়। তবে এবছর যেটি হয়েছে যে রমজান মাস চলছে জানেন, ফলে মানুষের উপস্থিতি এই এখন ভর দুপুরে, দুপুর 2টা বাজে, মানুষের উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। তবে দুপুর 12টার সময় যখন এটি ছিল, সবার উন্মুক্ত করা হয়েছিল, তখন দেখেছে মানুষ এসেছে। এই জাহাজে 4টি গান রয়েছে এবং এই যে ছবিটি এই মুহূর্তে দেখছেন, এটি একটি গান, অত্যাধুনিক। এই গানের মাধ্যমে এখানকার নাবিকরা বলছেন যে 8 কিলোমিটার দূরের শত্রুকেও কিন্তু গুলিবিদ্ধ করে তাকে পরাজিত করে যাবে এবং বাংলাদেশ 53 বছর পর তার স্বমহিমায় তার কিন্তু শক্তি জানান দিয়েছে যে কোনো বহিঃশত্রু আক্রমণের জন্য বাংলাদেশ একেবারেই সক্ষম। তবে যেটি হয়েছে, তারা বলছে যে সাধারণত এখন উপকূলের নিরাপত্তা বজায় রাখা, সেই সাথে সাথে বিশেষ করে যেহেতু জাটকা সংরক্ষণের সময় এই জাহাজগুলো আসলে কার্যকর ভূমিকা রাখে। এবং আমরা দেখি যে মানুষ যারা এসেছে আজকে একটি সবার মধ্যে একটা আনন্দ উৎসব রয়েছে। সামনে ঈদ করা নাড়ছে, তার আগে এই স্বাধীনতা দিবসের দিনে সবাই এই যুদ্ধ জাহাজটি দেখতে পেরে ভীষণভাবে উচ্ছ্বসিত, আনন্দিত। বরিশালে কীর্তনখোলা পাড়ে যে যুদ্ধ জাহাজটি বাংলাদেশ নৌবাহিনী রয়েছে, সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং এর আগে খুলনা থেকে বেল্লাল হোসেন সজল। দুপুরের সময় আরো থাকছে। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলো। ছুটির দিনে ভিড় বেড়েছে কয়েক গুণ, ভালো বিক্রির আশা বিক্রেতাদের। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 27 মার্চ দেশটির হাইনান প্রদেশে বোয়া ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। ঈদ যাত্রার তৃতীয় দিনে স্বস্তি রয়েছে ট্রেনে। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে রেল উপদেষ্টা জানান, আগামীতে টিকিটের সংকট কাটাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এদিকে গত দুদিনের তুলনায় বাস টার্মিনালে ভিড় বেড়েছে, আর বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে BRTA। গন্তব্য ভিন্ন হলেও উদ্দেশ্য এক, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার অপেক্ষায় সবাই। ঈদযাত্রার তৃতীয় দিনে রেলপথের যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ।
কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সবকটি ট্রেন। ভোগান্তিবিহীন আনন্দের ঈদযাত্রায় খুশি যাত্রীরা। অনেক ভালো লাগছে, লম্বা ছুটি আছে প্রায় 10 দিনের মতো, অনেক ভালো কাটবে আশা করি। এরকম ভিড় তো সবসময় থাকে স্বাভাবিক, যেন ভোগান্তির সেরকম হয়নি আর কি। না, এবারে কোনো ভোগান্তি নেই। বুধবার ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঢাকা ভৈরব বাজার ঢাকা রুটের নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় টিকিট সংকট দূর করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান, এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়। এদিকে রেলপথে স্বস্তি থাকলেও যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। অন্যান্য দিনের তুলনায় বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে রাজধানী ছাড়াই চাপ অনেকটা কম বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। অন্যান্য ভারত থেকে এবার যাত্রীর অনেক চাপ কম, আগে থেকে একটু কমছে ভাইয়া, কিন্তু একটু রাস্তায় জ্যাম বেশি ভাইয়া। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ত্রুটিপূর্ণ ভাড়ার তালিকার বিষয়ে কয়েকটি কোম্পানিকে সতর্ক করা হয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদ যাত্রায় ৯৮% গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। শুধু ঢাকাতে এবারের ঈদ যাত্রায় প্রায় ৮৫০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অতিরিক্ত ভাড়া আদায় এবার ভাড়া ডাকাতিতে রূপ নিয়েছে। ঢাকা বরগুনা রোডে 500 টাকার ভাড়া গতকাল পর্যন্ত 1000 টাকা আদায় করা হয়েছে। ঢাকা রংপুর রোডে শ্যামলী এসি বাসের ভাড়া 800 টাকার ভাড়া 1500 টাকা গতকাল পর্যন্ত আদায় হয়েছে। একই রুটে হানিফ এসি বাসের 1500 টাকার ভাড়া গতকাল 2500 টাকা, কোনো কাউন্টারে 3000 টাকাও আদায় হয়েছে। 98% গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের সাথে জড়িত। ঈদের আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। অন্যান্য দিনের তুলনায় ভিড় বেড়েছে কয়েক গুণ। এদিকে শেষ সময়ের ক্রেতার উপস্থিতিতে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উৎসবকে রাঙিয়ে তুলতে সকাল থেকেই শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বুধবার রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় ঈদের ঠিক আগ মুহূর্তে ছুটির দিনটি বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছেন শপিং প্রেমীরা। কাপড়, জুতা, কসমেটিক্স কিংবা গহনার দোকান সবখানেই দেখা গেছে ক্রেতার চাপ। আমরা তো দুজনে কর্মজীবী মানুষ, আমাদের সময় খুবই কম থাকে। আমরা সাধারণত ছুটির দিন আজকে পেয়েছি, আজকে আমরা আসলাম। শার্ট কিনবো, আমার ছেলের জুতা কিনবো, আরও অন্য কিছু কাপড় চোপড় কিনবো। মোটামুটি ফ্যামিলির সবারই শপিং শেষ। তো আমি আর ফ্যামিলির বড় ছেলে, আমার বাবা আছে, তো আমরা শেষের দিকে আসলাম আর কি। ফ্রেন্ডের সাথে আসলাম, কিছু শুজ দেখবো, কালেকশনগুলো দেখছি ঘুরে ঘুরে। এখনো কিছু পছন্দ হয়নি, পছন্দ হলে দেখি কিনতে পারি। জামা কাপড় নেওয়া শেষ, বাট জুতাটা বাকি আছে, কালেকশন ভালো লাগছে না। বিক্রেতারা বলছেন অন্যান্য দিনের তুলনায় এদিন চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে রমজানের শুরুর দিকের ক্রেতা ঘাটতি পুষিয়ে নিতে পারবেন তারা। আজকে সরকারি ছুটির দিন, আশা করি আমাদের সেলও ভালো হবে আর কাস্টমার সমাগম অনেক দেখা যাচ্ছে। রোজা প্রায় শেষ পর্যায়ে আসছে, সো এখনও মোটামুটি ভালো কাস্টমার আসতেছে, আমাদেরও সেলও ভালো। আজকে সকাল থেকে মোটামুটি এখন পর্যন্ত প্রেশার ছিল, আছে, শেষ পর্যন্ত দেখি ইনশাল্লাহ কি হয়। আশা করি আজকে প্রেশার হবে। বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে শপিং মল ও বিপণী বিতানগুলো। এ সুযোগে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। তাই হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। এরই মধ্যে তার কামানের অনেক হোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে শতভাগ। আর পর্যটকদের সমুদ্রস্থানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফ গার্ড সংস্থাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। এমন সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে।
ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারের সমাগম হবে লাখো পর্যটকের, তাই সব কানে চলছে প্রস্তুতি। মাল কালেকশন এগুলা করতেছি, ঈদের পরে আমাদের ব্যবসা বাণিজ্য হবে সেই আশাটা আমরা করতেছি। রমজানে 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট পর্যটক শূন্য। এই অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ, একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। ঈদের পরে 2 দিন আমরা মোটামুটি ফুল বুকিং হয়ে গেছে। রমজান মাসটাকে কিন্তু রেনোভেশনের কাজে হাত দিচ্ছি, যাতে সুন্দরভাবে গেস্টকে একটা নতুন আঙ্গিকে একটা হোটেল উপহার দিতে পারি। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। ঈদের মৌসুমে যেহেতু প্রচুর পরিমাণের পর্যটক আসবে, আমরা পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত। ঈদ উল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতোয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতার 54 বছরেও ঘোচেনি অর্থনৈতিক স্বাধীনতা। দেশে এখনও বেকার 27 লাখ, আর দারিদ্র্যসীমার নিচে বসবাস 19% বেশি মানুষের। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই আসছে বাজেটে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে 10 বছর বয়সে পতাকা হাতে সংসারের হাল ধরা। অর্থনৈতিক স্বাধীনতা মিলেছে কতটা, প্রশ্ন তোলা থাকলো শিপনের ভবিষ্যতের জন্য। শত উন্নয়নের গল্প বলা নগরে স্বাধীনতা মানে 1 ফোঁটা স্বস্তির সঙ্গে 2 ফোঁটা আক্ষেপ, অভিযোগ। যে সুযোগ সুবিধাটা আমরা পাইছি মেট্রো রেলের ক্ষেত্রে, এক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আর একটু ভালো হতো। সেম সুবিধাটা যদি আমরা গ্রামেও দিতে পারতাম, তাহলে মনে হয় যে শহরের উপর যেই চাপটা এর হচ্ছে 50% কমে যেত। স্বাধীনতা মানে 54 বছরের বাংলাদেশে মনোয়ারা বেগমের 30 বছরের ভাসমান অনিশ্চয়তার জীবন। সবাই বাড়িঘর আছে যায়, আমি তো ড্রাইভারও পারি না। নগর পেরিয়ে তেপান্তরের মাঠে স্বাধীনতা দিবসে কৃষকের চাওয়া সহজ সরল। শহরে পাই না তো, পাইলে তো আর কত খেত করতাম। বীজ যখন আনি বপন করি তখনও দাম নেই, কিন্তু এখন আমাদের জন্য এটা অনেক কষ্টকর। সরকারি তথ্যেই রয়েছে প্রায় 27 লাখ বেকার, দারিদ্র্যসীমার নিচে থাকা 19% বেশি মানুষের হিসেব। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই সত্যিকারের স্বাধীনতা পেতে সবার আগে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। প্রতিটি ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে এগুলো কিন্তু বিগত 50-54 বছরে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। এটা তো আমাদের স্বাধীনতার মানদণ্ড হতে পারে না। আসছে বাজেটেই বৈষম্য কমানোতে জোর দেওয়ার প্রস্তাব বিশেষজ্ঞের। পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম, কৃষক থেকে আমলা, রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের সমান সুফল যেন ভোগ করে 56,000 বর্গমাইলের প্রত্যেকটি মানুষ। রাষ্ট্র যেন প্রতিনিয়ত স্মরণ করে অর্থনৈতিক স্বাধীনতা সবার অধিকার। স্বাধীনতার 54 বছরে এতটুকুই প্রত্যাশা লাল সবুজের মানুষের। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি রাজশাহীতে অনলাইনে বিনিয়োগের নামে কথিত 2টি অ্যাপে হাতিয়ে নেওয়া হয়েছে 300 কোটি টাকারও বেশি। এ নিয়ে থানা ও আদালতে মামলা হয়েছে 11টি। 4টি মামলার তদন্তে সত্যতা মিললেও আসামিরা লাপাত্তা। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ইউএস এগ্রিমেন্ট, রাজশাহীর প্রতারক চক্রের তৈরি মোবাইল অ্যাপ। লোভনীয় প্রলোভনে বিনিয়োগকারীরা কয়েক মাস লাভ পাওয়ায় চক্রের হাতে তুলে দেন কোটি কোটি টাকা। পরে অ্যাপ বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীরা পড়েন বিপাকে। বিশেষ করে ধরছে নওগাঁ, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা থেকে তারা 150-200 কোটি টাকা নিয়ে গেছে। বিনিয়োগের বিপরীতে মাসে মাসে লাভ, সেই সঙ্গে সোনার গহনা ও আইফোন জেতার সুযোগ। এমন প্রলোভনে রাজশাহীর বাঘায় BDDAI নামের আরেক কথিত অ্যাপে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে। একজন অ্যারেস্ট হয়েছিল, ওয়াহিদুজ্জামানের ওয়াইফ মিলি, তাকেও 21 দিন পর পুলিশ ছেড়ে দিয়েছে। এসব ঘটনায় রাজশাহীতে মামলা হয়েছে 11টি। PBI, CID ও থানা পুলিশ তদন্ত শেষে প্রতারণার সত্যতা পাওয়ায় আদালতে 4টি মামলার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতারক চক্রের মূল হোতা রাজশাহীর ওয়াহিদুজ্জামান, তার স্ত্রী ফাতেমা, মিঠুন মণ্ডল, লক্ষ্মীপুরের মোতালেব হোসেন ভুইয়া ও শ্রীমঙ্গলের ফারুক হোসাইন পলাতক। এই মামলাগুলো কিন্তু প্রুভড হলে একটা বিষয় থাকে যে তাই সে পানিশড হবে, মানে খালাস হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এমন 10টি মামলা বিচারাধীন।
আমলি আদালত ও থানায় দায়ের হওয়া মামলার বেশিরভাগই তদন্ত পর্যায়ে। সব প্রতারণার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। মওদুদ রানা, সময় সংবাদ। সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। সকালে শ্রদ্ধা জানানো হয় তাঁরই হাতে গড়া সংগঠন ছায়ানট প্রাঙ্গণে। এরপর মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সুরের সাধনায় ধ্যানমগ্ন থেকে যিনি আলোকিত করেছেন হাজারো প্রাণ, আজ তারই তরে শেষবারের মতো ব্যথাতুর হৃদয়ে সমবেত কণ্ঠে বেজেছে সেই সুর। এই প্রাঙ্গণেই কাটিয়েছেন সৃষ্টিমুখর কত অনিন্দক্ষণ, নিজেকে উজাড় করে দিয়ে জ্বালিয়েছেন প্রগতির শিখা। তাই তো তার বিদায়ে শোকের মাতম নয়, কেবল ফুল আর সুরের শ্রদ্ধা। তাকে হারিয়ে শোকস্তব্ধ স্বজন, শুভাকাঙ্ক্ষী আর সহযোদ্ধারা। তাই শোক প্রকাশের যেন ভাষা নেই মুখে। বহু শিক্ষার্থীর মনে তিনি মানবতার দীক্ষা, অসাম্প্রদায়িকতার দীক্ষা, জাতিসত্তার পরিচয়, আত্মপরিচয়, সংকটে দুর্যোগে কিভাবে স্থিতধী থেকে পথ চলতে হয় সেই প্রেরণা তিনি সঞ্চার করে গেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় তিনি ছিলেন বটবৃক্ষের মতো, যার ছায়ায় আশ্রয় নিয়ে বহু সংকটের মাঝেও বাঙালি খুঁজে পেয়েছে সমূহ সম্ভাবনার পথ। সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। এই নিভে যাওয়া মানে যে আলো বন্ধ হয়ে যাওয়া তা নয়, তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। স্থির প্রত্যয়ের যাত্রী তিনি, গভীর শূন্যতার দাগ কেটে অসীমের পানে ভাসিয়েছেন তার তরি। তবে সাংস্কৃতিক সংগ্রাম আর সৃষ্টির মধ্য দিয়ে চেতনার যে বীজ তিনি এদেশে বপন করেছেন তা সংকটে পথ দেখাবে বহুকাল। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাব তার কাছে। ছায়ানট প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ এবং সহযোদ্ধাদের ফুল আর গানের শ্রদ্ধা জানানো শেষে সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে। সেখানে সহকর্মীদের ফুলের শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ এখন নিয়ে আসা হয়েছে মায়ের ভাষার শারদ কেন্দ্রীয় শহীদ মিনারে। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন অবস্থায় তিনি অংশ নিয়েছিলেন ভাষা আন্দোলনে। এরপর সেই যে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় বাঙালি এবং বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, যতবার আন্দোলনের মুখোমুখি হয়েছে, ততবার সঞ্জিদা খাতুন নিজে অংশগ্রহণ করেছেন। আমরা সেই 1960-এর দশকের রবীন্দ্রসঙ্গীতের কথা বলতে পারি, এরপর বলতে পারি মুক্তিযুদ্ধের কথা, যখন তিনি শরণার্থী শিবিরগুলোতে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এরপর এক ধারাবাহিকভাবে সাংস্কৃতিক অগ্রযাত্রা, রবীন্দ্রসঙ্গীতের প্রসার, রবীন্দ্রসঙ্গীতের চর্চা এবং একে একে বিভিন্ন জগতে জোর করেছেন। সঞ্জিদা খাতুনের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মীরা। তারা একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং গান গেয়ে এই মহান শিল্পী এবং সংস্কৃতিজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমরা যদি আরেকটু কথা বলতে চাই, সেই ধারাবাহিকতায় যখন রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করা হয়েছিল তখন সঞ্জিদা খাতুনের নেতৃত্বে অনেকেই সেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা পেয়েছি রমনার বটমূলে পহেলা বৈশাখের উদযাপন। আমরা জানি যে 2001 সালে যখন পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছিল তখন সেখানে হামলা করা হয়েছিল, তারপরও কিন্তু সঞ্জিদা খাতুন দমে যাননি। তার নেতৃত্বে যুগের পর যুগ ধরে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে 4ই এপ্রিল তার জন্মদিন। তিনি 93 বছরে পা দিতে যাচ্ছিলেন,
কিন্তু এই যে তার জন্মদিনের আগে মুহূর্তে তিনি চলে গেলেন। এবারের যেই সামনে আর 2 সপ্তাহ পরে যে পহেলা বৈশাখ আমরা পালন করব, সেখানে তাকে আমরা পাবো না। সেটি এখানে যারা আসছিলেন তার শুভাকাঙ্ক্ষী, তার সহযোদ্ধারা সেই কথা তারা আমাদেরকে বলছিলেন। এবং যে বর্ণাঢ্য জীবন তিনি পার করেছেন সুরে, সঙ্গীতে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে, সেই সংগ্রাম তারা আরেকবার মধ্য দিয়ে তারা স্মরণ করছিলেন সানজিদা খাতুনকে। এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে যে বলছেন যে সানজিদা খাতুনের মতো কীর্তিমানদের আসলে মৃত্যু নেই। তারা যে কাজ তার সৃষ্টি আমাদের মধ্যে দিয়ে গেছেন, তারই মধ্য দিয়ে তাদের যাত্রা অব্যাহত থাকে। সেজন্য তার মৃত্যুতে কোনো ধরনের শোক বা মাতাম নয়। আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গীতের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকেও যেমন করা হচ্ছে। এরপরে এখানে সবশেষ শ্রদ্ধা জানানো শেষে সঞ্জিদা খাতুনকে শ্রদ্ধা জানানোর শেষে আমরা দেখছি একে একে শ্রদ্ধা জানাচ্ছেন এবং গান গেয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এই ছিল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ খবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মামুনুর রশিদ পনেল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে সুযোগ নষ্টের মাসুল দিয়ে ড্র করার পর ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা চৌধুরী। চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে 4 দলের সামনেই। মূল পর্বে ওঠার লক্ষ্যে পরের ম্যাচগুলোতে জয় চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে সে খবর জানাচ্ছেন পারভিন আক্তার। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ভারতের গণমাধ্যম যখন বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের ফুটবলারদের ব্যর্থতার পোস্টমর্টেম নিয়ে ব্যস্ত, তখন সুযোগ মিসের আক্ষেপ নিয়ে দেশের পথে রহমত সাদুদ্দিনরা পুরো দলকে মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এখান থেকে কিভাবে আরো ভালো করা যায় সতীর্থদের নাকি দিয়েছেন সেই পরামর্শ। হামজা বলছে যে না, আমরা ভালো খেলছি ফুটবল, সো আমরা আশা করি বাংলাদেশে ওদের সাথে জিততে পারবো। হামজা ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। খেলার শুরু থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত যতটুকু দেখলাম যে সে বারবার আমাদের সবাইকে বলতেছিল যে বলটা ধরে খেলো, আস্তে আস্তে খেলো, হ্যাঁ আমরা জিতবো। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং এর মধ্যকার ম্যাচ ড্র হয় চূড়ান্ত পর্বে যাওয়ার সমান সুযোগ রয়েছে 4 দলেরই। এতেই স্বপ্নবাজ লাল সবুজ। নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপে প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। দীর্ঘদিনের ঘাটতির জায়গায় স্কোরিং এর দুর্বলতা কাটাতে দেশে ফিরে এ জায়গায় আরো জোর দিতে চান ফুটবলাররা। ভারতের সঙ্গে ড্র করলেও ভালো পারফর্ম করার সুখস্মৃতি নিয়ে শিলং ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য একটাই, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হওয়া। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ। স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা। বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা 26শে মার্চকে খাটো করতে চায়। অভিযোগ বিএনপি নেতাদের। 71 ও 24কে মুখোমুখি করানোর পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। এবং 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা। কাল যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।